আসসালামু আলাইকুম। আজকে আমাদের জার্নিটা ঢাকার পাশের একটি জেলায় মুন্সিগঞ্জে। আমরা সেখানে আজকে প্রায় 365 বছরের পুরনো একটি দুর্গতে যাচ্ছি, পুরাকৃতি দেখতে যাচ্ছি আমরা। ইদ্রাকপুর কেল্লা। আমরা অল্প কিছু সময়ের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব ইনশাল্লাহ। আমরা মুন্সিগঞ্জের নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাওয়ার পথে যে মুক্তারপুর ব্রিজটি আছে, আমরা মাত্র টোল দিয়ে ব্রিজটি পার হলাম। আর আজকে আমি আর আমার ক্লোজ ফ্রেন্ড সিজু আমরা একসাথেই যাচ্ছি। এবং আজকের এই ইদ্রাকপুর কেল্লার যে টোটাল ইভেন্ট, এটা আসলে ওরই প্রেজেন্ট করা। আমরা প্রায় অনেকটা ইদ্রাকপুর কেল্লার কাছাকাছি চলে এসেছি এবং ইদ্রাকপুর কেল্লা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিবরণী আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই পুরো জার্নির সাথে আপনারা থাকবেন ইনশাল্লাহ। পুরো শহরটা সেদিন যখন একেবারে কনকনে শীতে ঝিমিয়ে পড়েছিল, আর ঠিক সেই শৈত্যপ্রবাহের দিন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ইদ্রাকপুর কেল্লায় এক্সপ্লোর করতে যাব। যেমন কথা তেমন কাজ, এই কনকনে শীতের মধ্যেই বের হয়ে পড়লাম ইদ্রাকপুর কেল্লাকে এক্সপ্লোর করার জন্য। এক্সপ্রেসের উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন কুয়াশার চাদরে ঢেকে গেছে যে শহরটা, এই শহরটাকে দেখে সত্যিই খুব ভালো লেগেছিল। আমরা এখন মুক্তারপুর সেতুর উপরে আছি। অল্প কিছু সময়ের মধ্যে আশা করছি ইনশাল্লাহ আমরা ইদ্রাকপুর কেল্লায় পৌঁছে যাব। এবং মুক্তারপুর সেতুর উপর থেকেই যখন আমরা দুপাশে তাকালাম, দেখলাম যে একদম কুয়াশা, এত ঘন কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছিল না। জার্নিটাও সেদিন খুব অসাধারণ ছিল এবং পরিবেশটাও আসলে সত্যিই খুব দারুণ ছিল। ফাইনালি আমরা ইদ্রাক কেল্লায় পৌঁছে গেছি। আমরা এখন ইদ্রাক কেল্লার অলরেডি আমরা টিকিট কাউন্টার থেকে ইদ্রাক কেল্লার টিকিট আমরা সংগ্রহ করেছি এবং এখনই আমরা ইদ্রাক কেল্লায় প্রবেশ করব এবং ইদ্রাক কেল্লার ভেতরের সুন্দর পরিবেশ আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। চলেন আমরা এবার ইদ্রাক কেল্লার ভেতরে প্রবেশ করি এবং টোটাল ইদ্রাক কেল্লাকে এক্সপ্লোর করার জন্য চেষ্টা করি। থ্যাংক ইউ। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা হয়ে গেছে। এবার আমরা ইদ্রাকপুর কেল্লার ভেতরে প্রবেশ করব। বাহিরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই সাইনবোর্ডটি আমি কিছুক্ষণ ধারণ করে নেই, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারবেন। কিছু ইনফরমেশন আছে প্রয়োজনীয়। আমরা এবার ইদ্রাকপুর কেল্লার ভেতরে প্রবেশ করলাম। ইদ্রাকপুর কেল্লার ভেতরে প্রবেশ করার পর প্রথমেই তাদের এই খুব সুন্দর করে গোছানো এই গার্ডেনটি আমার দৃষ্টি কেড়ে নেয়। গার্ডেনটি সত্যি খুব সুন্দর করে সাজানো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং যথেষ্ট সুন্দর একটি গার্ডেন। বিকেল হলে এখানে প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়, তারা এখানে বেড়াতে আসেন। ইদ্রাকপুর কেল্লা জায়গাটি দেখতে সত্যি অসাধারণ সুন্দর। আশেপাশের পরিবেশ যদিও এখন অনেক ঘনবসতি হয়ে গেছে, ঘনবসতির কারণে ইদ্রাকপুর কেল্লার যে একটা সৌন্দর্য, বাহিরের যে সৌন্দর্য, এটা আসলে ঘনবসতির কারণে কিছুটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা সৌন্দর্য বাহিরের এই ঘন জনবসতির কারণে এই ইদ্রাকপুর কেল্লাটি তার নিজের একটা সৌন্দর্য কিছুটা হলেও হারিয়েছে। পুরো কেল্লাটির চতুর্দিকে উঁচু বেষ্টনী দ্বারা আবৃত এবং এই কেল্লাটির চারপাশে 4টি ছোট ছোট গোলাকৃতির বেষ্টনী রয়েছে। ইদ্রাকপুর কেল্লার সামনে একটি বিশাল পুকুর আছে, আপনারা খেয়াল করেছেন। এবার আমাদের ইদ্রাকপুর কেল্লার এই সিঁড়ি ধরে উপরে ওঠার পালা। আমরা ধীরে ধীরে
এই সিঁড়ি দিয়ে ইদ্রাকপুর কেল্লার উপরের অংশে প্রবেশ করছি। আমরা এখন একেবারেই ইদ্রাকপুর কেল্লার উপরের অংশে অবস্থান করছি। ইদ্রাকপুরের এই দুর্গটি একেবারে গোলাকৃতির। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন যে অংশে হাঁটছি, এখানে নিচে বেশ কিছু কক্ষ ছিল, যে কক্ষগুলোতে সৈন্যদের থাকার ব্যবস্থা ছিল এবং অস্ত্র সংরক্ষণের কক্ষও এখানে ছিল, গোলা বারুদ রাখার কক্ষও এখানে ছিল। আর এই গোলাকৃতির যেই বেষ্টনীতে আপনারা যে ফুটো বা ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এই ছিদ্রগুলো মূলত প্রতিপক্ষের বা শত্রুপক্ষের সৈন্যদের সাথে যুদ্ধ চলাকালীন বন্দুক বা কামান তাক করার জন্য এই ফুটোগুলো ব্যবহার করা হতো। মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে ইদ্রাকপুর কেল্লা অবস্থিত। মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলা কর্তৃক 1660 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জের এই অঞ্চলে ইদ্রাকপুর কেল্লা দুর্গটি নির্মিত হয়। সে সময় মূলত মগ জলদস্যু এবং পর্তুগিজদের আক্রমণ থেকে এই এলাকাকে রক্ষা করার জন্যই মূলত দুর্গটি নির্মিত করা হয়। মোগল আমলে ঢাকার নিরাপত্তার জন্য ঢাকার আশেপাশে বেশ কয়েকটি দুর্গ নির্মিত করা হয়। এ সকল দুর্গ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল সামরিক প্রতিরক্ষা। ঢাকা শহরকে নিরাপদ রাখতে এবং এর ভূকৌশলগত গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন সময় 3টি দুর্গ নির্মাণ করা হয়। এই 3টি জলদুর্গ, একটি হচ্ছে ইদ্রাকপুর, একটি হচ্ছে হাজীগঞ্জ এবং আরেকটি হচ্ছে সোনাকান্দা দুর্গ। শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে হাজীগঞ্জ দুর্গ এবং পূর্ব তীরে সোনাকান্দা দুর্গ অবস্থিত। এবার আসুন পরিচিত হওয়া যাক মীর জুমলা, তিনি কে এবং কি ছিলেন। মীর জুমলা ছিলেন সপ্তদশ শতাব্দীর একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি 1591 খ্রিস্টাব্দে স্পাহানের আর্দিস্তান নামক এলাকায় জন্মগ্রহণ করেন। মুঘল প্রশাসনে কেরানি হিসাবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীকালে তিনি নিজের যোগ্যতা ও বিচক্ষণতায় শ্রেষ্ঠতম সেনানায়ক এবং মুঘল সাম্রাজ্যের একজন যোগ্যতম গভর্নর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতেন। যতটুকু জানা গেছে, ঢাকায় মীর জুমলার নির্মাণ কর্মকাণ্ডের মধ্যে রয়েছে দ্রুত সৈন্য চলাচল, যন্ত্রপাতি ও গোলাবারুদ প্রেরণ এবং জনকল্যাণের 2টি প্রাচীন রাস্তা ও সেতু নির্মাণ। এছাড়াও কৌশলগত প্রতিরক্ষার ব্যবস্থার প্রয়োজনে মুন্সিগঞ্জের ইদ্রাকপুর দুর্গ ও নারায়ণগঞ্জের হাজীগঞ্জ দুর্গ নির্মাণ করেন। মিউজিয়ামের ভেতরে মীর জুমলার ছবিটির পাশে যে তথ্য আমরা পেয়েছিলাম, সেই তথ্য থেকে যতটুকু জানতে পারলাম, 1663 খ্রিস্টাব্দের 30শে মার্চ 71 বয়সে খিজিরপুরের অদূরে নৌকাতেই তিনি মারা যান এবং ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের কাছে একটি উঁচু টিলায় তাকে সমাহিত করা হয়। ইদ্রাকপুর কেল্লা খুব সম্ভবত 1657 খ্রিস্টাব্দের শেষ দিকে নির্মাণ কাজ শুরু হয় এবং 1660 খ্রিস্টাব্দে তা শেষ হয়ে যায়। কেল্লাটি 2 ভাগে বিভক্ত, পশ্চিমাংশ এবং পূর্বাংশ। ইদ্রাকপুর কেল্লায় আবুল হোসেন নামে একজন
সেনা অধ্যক্ষ সার্বক্ষণিক নিয়োজিত থাকতেন। আবুল হোসেন ছিলেন নৌবাহিনীর প্রধান। তার নিয়ন্ত্রণেই 200 নৌযান পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইসামতির তীরে প্রস্তুত থাকত। যেসব নৌযান ইদ্রাকপুর কেল্লার নিয়ন্ত্রণে থাকত তা হল কোষা, জলবা, গুরব, পারিন্দা, বজরা, তাহেলা, সলদ, অলিল, খাটগিরি ও মালগিরি ইত্যাদি। ইদ্রাকপুর কেল্লার নিয়ন্ত্রণে যেসব পদাতিক বাহিনী ছিল তার প্রধান ছিলেন সদলি খান। অতঃপর 1909 সালে এই দুর্গটি পুরাকৃতি হিসাবে ঘোষিত হয়। আজকে ইদ্রাকপুর কেল্লা আমরা কভার করেছি। আমরা যতটুকু চেষ্টা করেছি ইদ্রাকপুরের যে দুর্গটা এটা তুলে ধরার জন্য। ইদ্রাকপুর কেল্লা মানে দুর্গটার ঠিক এই পাশে একটি জাদুঘর করা হয়েছে, ইদ্রাকপুর দুর্গ জাদুঘর। এই জাদুঘরটার যে ফটোটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত তৎকালীন সময় কারাগার হিসেবে ব্যবহার হতো। দেয়ালগুলো অর্থাৎ কয়েদিরা যাতে পালিয়ে যেতে না পারে সেই ব্যবস্থাও ছিল, কিন্তু কালক্রমে এই কারাগারের ব্যবহারটা বন্ধ হয়ে যায় এবং এর কিছু বছর পর থেকেই যখন ইদ্রাকপুর কেল্লা এটাকে যখন প্রত্নতত্ত্ব অধিদপ্তর যখন এটাকে পুরাকৃতি হিসাবে ডিক্লেয়ার করে ফেলে, তখন এই জেলখানাটাকে মিউজিয়াম করার জন্য একটি সিদ্ধান্ত হয় এবং তৎকালীন সময়ে এখানকার বাসিন্দাদের ব্যবহৃত কিছু তৈজসপত্র এবং সেই সময়ের কিছু নিদর্শন এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করব এবং জাদুঘরের ভেতরে কি আছে তুলে ধরার চেষ্টা করব। যদিও জাদুঘরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, ছবি তোলা নিষেধ, আমরা জাদুঘরের দায়িত্বে যিনি ছিলেন তার কাছে অনুরোধ করে বিশেষভাবে অনুরোধ সাপেক্ষে আমরা ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করার সুযোগ পেয়েছিলাম এবং ভেতরে কি আছে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। ভালো লাগবে এবং আমি চেষ্টা করেছি জাদুঘরের ভিতরে যাই ছিল সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জাদুঘরে প্রবেশ করার পর প্রবেশ মুখেই বাংলার বেশ কিছু নিদর্শনের ছবি দেখা যায়, ওদের দেয়ালে টানানো ছিল এবং মুঘল সম্রাট আমলের অনেক সম্রাটের, অনেক নবাবদের এবং অনেক বিশেষ ব্যক্তিদের ছবিও এখানে পাওয়া যায়। বাংলার সেই সময়ের কিছু নিদর্শনের, কিছু রাজবাড়ি, মুঘল বাড়ি, সম্রাটদের বাড়ি, মসজিদের বেশ কিছু নিদর্শনের ছবিও সেখানে ছিল। মিউজিয়ামের প্রবেশের পূর্বেই আমরা বাধাপ্রাপ্ত হই। ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ ছিল, কিন্তু পরবর্তীতে বিশেষ অনুমতি সাপেক্ষে আমরা ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করার একটি সুযোগ পেয়ে যাই। কিন্তু একটি শর্ত বেঁধে দেওয়া হয় আমাদেরকে যে আমরা ক্যামেরা নিয়ে বেশিক্ষণ অবস্থান করতে পারবো না, বিধায় আমি জাদুঘরের ভেতরের বেশ কিছু ছবির তথ্য আমি ক্যামেরায় ধারণ করার খুব একটা সুযোগ পাইনি, কিন্তু চেষ্টা করেছিলাম জাদুঘরের ভেতরের পুরো অংশটি ক্যামেরায় ধারণ করা। এখানে যে ছবিগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলোতে তৎকালীন সময়ের বেশ কিছু নিদর্শন এবং অনেক ইনফরমেশন ছিল। জাদুঘরটির ভেতরের পরিবেশটিও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ছিল। পুরো জাদুঘরটি দুই ভাগে বিভক্ত। আমি এখন
বাঁ পাশের যে বড় কক্ষটা সেখানে অবস্থান করছি। জাদুঘরের ভেতরে এই সেলফগুলোতে যেই জিনিসগুলো রাখা আছে এগুলোর অনেক ইনফরমেশন ছিল, কিন্তু যেগুলো ক্যামেরাতে ধারণ করা একেবারেই সম্ভব হয়ে ওঠেনি। আর ইনি হচ্ছেন মীর জুমলা, যিনি তৈরি করেছিলেন এই ইদ্রাকপুর কেল্লা। আমরা এখন জাদুঘরের দ্বিতীয় ভাগের যে ছোট ঘরটি ছিল আমরা সেটাতে প্রবেশ করেছি। এখানেও সেলফে অনেক কিছু ছিল এবং এই অংশটিতেও অনেকগুলো ছবি এবং সেই ছবিগুলোর সাথে এই স্থানগুলোর যে ইনফরমেশন বা নাম এগুলোও দেওয়া ছিল। সময়ের স্বল্পতার কারণে এবং কিছু বিধিনিষেধের কারণে আসলে আমি বেশ সময় নিয়ে এই ছবিগুলোর ইনফরমেশন ক্যামেরায় ধারণ করার সুযোগ পাইনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। যদিও মিউজিয়ামের ভিতরে ক্যামেরা নিয়েই নর্মালি প্রবেশ নিষেধ থাকে, কিন্তু সেদিন যিনি দায়িত্বে ছিলেন ভদ্রমহিলা আমার বিশেষ অনুরোধে তিনি আমাকে ভেতরে প্রবেশ করার একটি সুযোগ করে দেন এবং তিনি আমাকে আসলে ছোট্ট করে একটি সময় বেঁধে দেন যাতে আমি দ্রুতই ভিডিও ধারণ করার কাজটা শেষ করে ফেলি। ফাইনালি আমরা ইদ্রাক কেল্লার যেই মূল কাঠামোটা, মূল যে কেল্লাটা, আমরা ওই কেল্লার উপরে অবস্থান করছি। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই কেল্লাটি টোটালি একটি গোলাকার বৃত্তাকার কেল্লা ছিল এবং 1660 খ্রিস্টাব্দে জুমলা কর্তৃক, বাংলার সুবেদার জুমলা কর্তৃক মুন্সিগঞ্জের এই অঞ্চলে এই ইদ্রাক কেল্লা মূলত স্থাপিত করা হয় মগ জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্য, বা পর্তুগিজ যে জলদস্যু ছিল তাদের হাত থেকে বাঁচার জন্য। ভিডিওর ভিতরে আমি এই ইদ্রাক কেল্লা সম্পর্কে আপনাদেরকে ছোট করে বা খুব সংক্ষিপ্তভাবে যেই বিবরণ তুলে ধরার চেষ্টা করেছি, যতটুকু তথ্য আমি উইকিপিডিয়া বা গুগল থেকে সংগ্রহ করতে পেরেছি সেই তথ্য আমি শেয়ার করেছি। যদি আমার কোনো তথ্যে ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এবং আমি প্রায় চেষ্টা করি মানে কিছু ডিফারেন্ট কিছু তুলে ধরতে। আজকেও আমার সেই লক্ষ্যেই এখানে আজকে সকালবেলা কুয়াশাচ্ছন্ন যে ওয়েদার ছিল এই ওয়েদারে আমরা বেরিয়ে যাই এবং বেরিয়ে আলহামদুলিল্লাহ আমরা উত্তরা থেকে একটু ট্রাফিক জ্যাম পার হয়েই আমরা একটু অল্প সময়ের মধ্যেই মুন্সিগঞ্জের এই ইদ্রাক কেল্লার এখানে পৌঁছে যাই এবং ইদ্রাক কেল্লাটাকে যতটুকু পেরেছি আমি শ্যুট করার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।